নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিশেষ করে আমার ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা এই ক্লাসটা কালকে নোট করে আমাকে দেখাবে। আজকে ক্লাসটা আমি আউটপুট করতেছি, সমাধান করতেছি। এক নম্বর ক্লাসটা কিন্তু আমি প্লেলিস্টে দিছি, ১ নং অঙ্কটা। আজকে ২ নং অঙ্কের সমাধান করতেছি। এখানে আমি বিগত যে কয়টা সমাধান করতে পারি করব। যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। 11.1, ঠিক আছে? যারা 11.1 এর পুরো ক্লাসটি পেতে চান তারা অবশ্যই কি করবেন, প্লেলিস্টে যাবেন। আমার এই ছবিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্লেলিস্টে ঢুকবেন। প্লেলিস্টে ঢুকে একটু কষ্ট করে আপনারা অনুসরণে 11.1, ঠিক আছে, এই চ্যানেলটা বের করে নেবেন, ঠিক আছে? এটার মধ্যে যে আপনারা পাবেন বিগত ক্লাসগুলো। আচ্ছা, সো দেখেন, একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে একটু চিন্তা করতে হবে, একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। অঙ্ক মুখস্থ না, অঙ্ক আপনার অঙ্কের মধ্যে মজা আছে। যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করুন। একটু খেয়াল করেন, আমরা ফার্স্টে কি করবো, বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো, এরপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করবো, ঠিক আছে? এরপরে এদের পরিসীমা বের করবো, বের করার পরে দুইটার অনুপাত নির্ণয় করবো। তো ফার্স্টে যে কাজটা করবো, মনে করেন এটা একটা বৃত্তক্ষেত্র আর এটা বর্গক্ষেত্র। সো বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি? বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। আরটা কি? আরটা এই যে টোটালটা বলে ব্যাস, টোটালটা বলে ব্যাস। আর এখান থেকে যে কেন্দ্র বিশিষ্ট যে অর্ধেকটা, যে কোনো যা, এটার বলে যা, আর এটার বলে ব্যাসার্ধ। এটার বলে ব্যাস, এটার কি বলে ব্যাসার্ধ। যে এটা হইলো ব্যাসার্ধ অর্ধেকটা, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, ঠিক আছে? আর এই টোটাল এটা হয়ে যাবে এই আগাল, মানে এই মাথা থেকে এই মাথায় এটা কি হয়ে যাব, একটা ব্যাস, ঠিক আছে? আমরা ব্যাসে প্রকাশ করি 2r দ্বারা, আর ব্যাসার্ধ হবে r। মনে করুন 2r দ্বারা যদি 6 হয়, ব্যাস যদি 6 হয়, তাহলে ব্যাসার্ধ হবে 6/2, মানে কত হচ্ছে, অর্ধেক, ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, আর পরিধির সূত্র হচ্ছে 2πr। পরিধি সূত্র কি? 2πr। পরিধিরই পরিসীমা বলে। পরিধিরে কি বলে? পরিসীমা। পরিধি মানে কি? এই টোটালটার সমষ্টি, মানে এই টোটালটা যতটুকু আছে এই সবটার সমষ্টিকে কি বলে? সবটার সমষ্টিকে কি বলে? মানে সবটার দৈর্ঘ্যকে কি বলে? পরিসীমা বা পরিধি বলে। আর এই যে কেন্দ্র বিশিষ্ট অর্ধেক নিয়ে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে পাই আর স্কয়ার বের করতে হবে। এখন দেখেন, বর্গক্ষেত্রে একটা বাহু যদি এ হয়, আমরা যদি বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়, একটা বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হবে s স্কয়ার বর্গমিটার। s স্কয়ার বর্গমিটার। এখন আবার কি লিখতে হবে, যে বলছে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে আমার যে এই পাই আর স্কয়ার আর এই s স্কয়ার এর মান কি সমান। যদি এটার মান 5 হয়, এটার মানও কি হবে? 5 হবে। যদি এটার মান 10 হয়, এটার মানও কত হবে? 10। এটাই বলছে আমার সমান, ঠিক আছে? যদি হয়, তাহলে আমার পরিসীমাটা সমান হবে যে 2 পাই আর আর পরিসীমা, বৃত্তের বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে যেহেতু বাহু একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 4 বাহুর সমষ্টি, তাহলে লিখতে পারি 4a, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল 3টা বাহু, ত্রিভুজের পরিসীমা বের করতে 3টা বাহু, তাহলে 3a। আয়তক্ষেত্রে যদি পরিসীমা বের করতে চাইলে তাহলে কি হবে? আপনার এই দৈর্ঘ্য প্রস্থ থাকে, তো এটার একটা সূত্র আছে, হ্যাঁ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এই অঙ্কেটা চলে যাই, আমরা এই কাজটা এইভাবে সমাধান করব। ফার্স্টে আমার কি বলছে দেখেন, যে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো লিখি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ ইজ ইকুয়াল r। তাহলে সুতরাং ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ r ধরছি, তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার বর্গ একক। এটা যদি r একক হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? পাই আর স্কয়ার বর্গ একক। আবার ধরি ধরি আমার বলছে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নাই, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল এ বর্গ, এ মিটার বা এ একক। সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল ইজ ইকুয়াল কি হবে? এস স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল কি হবে? এস স্কয়ার বর্গ একক, ঠিক আছে? ক্ষেত্রফল কি হবে? এস স্কয়ার বর্গ একক। এখন আমাদের বলছে কি, যে
বলছে কি যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল কেটা, এই যে ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইজ ইকুয়াল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার। আমি এটা এইভাবে লিখে লাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল বৃত্তের ক্ষেত্রফল। আপনার ইচ্ছা করলে বৃত্তের ক্ষেত্রফলের সামনে রাখতে পারেন, একই কথা। আমি লিখেছি। আমার এখন মেইন উদ্দেশ্য হলো আমি এখান থেকে এর একটা মান বের করবো, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল স্কয়ার ইজ ইকুয়াল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার ইজ ইকুয়াল বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, ভাগ। এখন দেখেন আমি এই যে এ ইজ ইকুয়াল কি লিখতে পারি, এদিক দিয়ে স্কয়ার এদিক দিয়ে চলে রুট পাই আর স্কয়ার। আমি রুট স্কয়ারে কেটে দিলাম রুট স্কয়ার। এখন দেন এই যে রুটটা কিন্তু পায়ের উপরেও আছে আর এর উপরেও আছে, মনে থাকতে হবে পায়ের উপরে, মানে এটা আমি এই ইচ্ছে করলে এভাবে লিখতে পারতাম রুট পাই ইন্টু আর স্কয়ার রুট আর স্কয়ার, একই কথা। তো এই যে রুট স্কয়ারে কাটা আর পায়ের উপরে রুট থেকে যাবে। তো এখন দেখেন আমি লিখতে পারি, সুতরাং এ ইজ ইকুয়াল লিখতে পারি রুট পাই আর এর রুট কিন্তু কাটা রুট পাই আর, সমীকরণ 1। আমি এক নম্বর সমীকরণ বের করলাম, ঠিক আছে? এখন আমার কাজ কি, এখন আবার কি করতে হবে যে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে পরিসীমা দুটো বের করে নিব। সুতরাং এখন লিখবেন আপনারা যে সুতরাং বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা তাহলে আমরা কিন্তু আগে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম, কি ধরে নিয়েছিলাম, আর ধরে নিয়েছিলাম। বৃত্তের পরিসীমা কি হবে, বৃত্তের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 2 পাই আর। বৃত্তের পরিসীমা ও পরিধি কি 2 পাই আর, এবং তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, এদের পরিসীমা না, এদের মানে কি দুইটা বৃত্তের বর্গক্ষেত্রের। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কি, বর্গক্ষেত্রের পরিসীমা। আমি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ ধরছিলাম আর, যার কারণে 2 পাই আর দিয়ে কি করছি পরিসীমা নির্ণয় করছি। এখন বর্গক্ষেত্রের এক বাহু কত ধরছিলাম, আমি ধরছিলাম না, তাহলে পরিসীমাটা কি হবে 4a। বর্গক্ষেত্রের এক বাহু যদি বর্গক্ষেত্রে এই যে বর্গক্ষেত্র যদি একটা বাহু ইয়া হয়, তাহলে এই চার বাহুর সমষ্টি কি বলে, পরিসীমা বলে। তাহলে 4a লিখি, ঠিক আছে 4a। এখন আমরা বলছে যে এদের অনুপাত নির্ণয় করবে, তাহলে আমি নির্ণয় করতে হবে। সুতরাং এদের অনুপাত কি, এদের অনুপাত অথবা আপনারা লিখবেন বর্গক্ষেত্রের অনুপাত ইনটু বৃত্তের বর্গক্ষেত্রের অনুপাত ইনটু বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের অনুপাত, এটাও লিখতে পারেন। সরি, এখানে আপনারা লিখতে পারেন বর্গক্ষেত্রের পরিসীমা প্রশ্ন মতে দিয়ে দেবেন। প্রশ্ন মতে মানে কি, এই যে প্রশ্ন অনুসারে পরিসীমা অনুপাত বৃত্তের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা অনুপাত বৃত্তের পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমাটা কত ছিল আপনার, এই যে 4a দিলাম, 4a অনুপাত বৃত্তের পরিসীমা কত 2 পাই আর, ভাগ। এখন একটা কাজ করব, আমরা এখানে একটা এর মান বের করছিলাম, এর মানটা কি বের করছিলাম, আমরা ভিডিওটা একটু নিয়ে দেখে যান, দেখেন এর মান বের করছিলাম রুট পাই আর, এর মান বের করছিলাম রুট পাই আর। তো এখানে আমি এর জায়গায় বসাই দিব রুট পাই আর, তো 4 ইন্টু রুট পাই আর অনুপাত 2 পাই আর, ঠিক আছে? এখন আমরা এই অনুপাতটা ভাগ আকারে লিখতে পারি, আমরা লিখতে পারি এ অনুপাত বি, এটা লিখতে পারি এ বাই বি। মানে ভাগ লিখলে এটা উপরে চলে যাবে, এটা নিচে আসবে, মানে মূলত অনুপাত মানে ভাগ বোঝায়। তাহলে এটা উপরে দিয়ে দিলাম, বা এটা সরি বা না, এটা সমান সমান দিই, যেটা সমান 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 দিব, এটা উপরে চলে যাবে রুট পাই আর ভাগ 2 পাই আর। একটু দেখেন, আমি যদি এই যে এটা উপরে চলে গেল না, আমি যদি এইটাতে এটা যদি কাটিয়ে দিতে হয় কি 2, ঠিক আছে? আচ্ছা, আর এনে আমি একটু ইনটু দিয়ে লিখি, তাহলে সুন্দর হবে। আর এর কাটিয়ে দিই, তাহলে আমার 2 দিয়ে 4 এর ভাগ করলে থাকে 2, আর এর কাটা, তাহলে উপরে থাকে আমার কি, উপরে থেকে 2 রুট পাই 2 রুট পাই আর নিচে থাকে কি আর, সরি আর বলতে পাই থাকে,
টু রুট পাই, নিচে থাকলেও তো পাই। এখন যদি আমি এটারে এই ভাগটারে যে এ ভাগ বি এর যদি আমি লিখতে পারি এ অনুপাত, এটা যদি আমি অনুপাতে নির্ণয় করি তাহলে প্রথমে চলে আসবে টু রুট পাই অনুপাত পাই আনস, টু রুট পাই অনুপাত পাই। অথবা আপনাদের সলিউশন থাকতে পারে পাই অনুপাত টু রুট পাই, একই কথা, ঠিক আছে? পাই অনুপাত টু রুট পাই একই কথা। এটা হলো আমাদের অনুশীলন 1.1 2 নম্বর অঙ্ক সমাধান, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুটি কত? একদম সিম্পল অঙ্ক। আপনি ফার্স্টেই দেখেন এই যে এনে কিভাবে সমাধান করবেন। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে কিন্তু 180। আমি এই দুইটা সংখ্যার লসাগু বের করব। বের করে লসাগু ইকুয়াল 180 লিখিয়া এনে একটা মান বের করব, মান করে দুইটা সংখ্যা বের কইরা পরে দুইটা সংখ্যার গসাগু নিয়ে নিব। কেমনে করবেন? আমি এই অনুপাতটা ফার্স্টে ভাঙিয়ে দিই। অনুপাতটারে দুটো সংখ্যায় রূপান্তর করি। মনে করি প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা ইজ ইকুয়াল 3x দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? 3x, মানে এই যে 3 এর সাথে x ধরলাম, 3x, ঠিক আছে? প্রথম সংখ্যা 3x, ঠিক আছে? যখন x নিয়ে আসছি তখন এটা সংখ্যায় রূপান্তর হয়ে গেছে, অনুপাত ভাঙিয়ে কি হয়ে গেছে? সংখ্যা, মানে x এর যে মান আসবে এর সাথে 3 গুণ করলে প্রথম সংখ্যা বের হয়ে যাবে। এবং দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল 4x, একটা সংখ্যা 3x আর একটা 4x। এখন এই 3x আর 4x এর লসাগু কত? 180 না? তাহলে ফার্স্টে আমি 3x এবং 4x এর লসাগু কি লিখবো? 180। সুতরাং আমি দেখেন 3x 4x এর লসাগু কত হবে? 3x 4x লসাগু বের করব। সো এদেরকে কি করতে হবে? একটা কমন রাশি দ্বারা ভাগ করতে হবে। আমি যদি x দ্বারা ভাগ করে দিই, x দ্বারা ভাগ করলে কি দেয়? 3। লসাগু তো নির্ণয় আপনারা করতে পারেন, এভাবে কিন্তু লসাগু বের করে। এখন দেখেন এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, আলাদা আলাদা সংখ্যা হয়ে গেছে। এই তিনটা গুণ করলে আমার লসাগু হয়ে যাবে 3 4 12, 12 এর x দ্বারা গুণ করলে 12x, তিন হচ্ছে 12x ইজ ইকুয়াল 12x, লসাগু আসে 12x। এখন আপনারা দেখেন বলছে লসাগু ইজ ইকুয়াল কত? 180। প্রশ্ন মতে, প্রশ্ন মতে লসাগু দেওয়া আছে, লসাগু ইজ ইকুয়াল 180 না? লসাগু কি পাইছাম? 3 4 12, 12 ইজ ইকুয়াল 12 আর x গুণ করলে 12x, 12x ইজ ইকুয়াল 180। বা এখন দেখেন আমার কিন্তু x এর মানটা বের করতে, x এর মানটা বের করতে গেলে 12 গুণ আছে, দিক দিয়ে লিখতে হবে ভাগ। তাহলে x ইজ ইকুয়াল কি লিখতে পারি? 180 ভাগ 12। আমি যদি 12 দ্বারা 180 রে ভাগ করি, 12 18 এর মধ্যে কয়বার যায়? 12 দোকানে 24, দুইবার, দুইবার যায়। 12 18 এর মধ্যে দুইবার যায়। 18 থেকে 12 বাদ দিলে 12 থেকে যায়, সরি 12 দোকানে 24 না, 12 কে 12, সরি একবার যায়, একবার, একবার 12 কে 12। এখন 18 তে 12 বাদ দিলে থাকে 6, 6 শূন্যের সামনে বসলে 60, 60 এর মধ্যে 12 যায় 5 বার, 5 বার 60, তার মানে 15। সুতরাং x ইজ ইকুয়াল কত? 15। আমি x এর মান কিন্তু পাই গেছি। যেহেতু x এর মান পাই গেছি, এখন এই যে x এর মান যদি এই সংখ্যাতে বসাই দিই তাহলে প্রথম সংখ্যা বের হইব, x এর মান এনে বসাই দিলে দ্বিতীয় সংখ্যা বের হবে। সুতরাং প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা ইজ ইকুয়াল কি আছে? 3x সমান সমান 3 ইনটু x এর মান কত? 15, দিলাম 15, 3 15 কত? 45। এবং দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল কত আছে? 4x, দিলাম 4x, 4 ইনটু x এর মান কত? 15, দিলাম 15, 3 4 15, 4 পাঁচে 60। একটা সংখ্যা আমার বাড়ি হলো 45, আর একটা সংখ্যা কত? 60। একটা সংখ্যা 45, আর একটা সংখ্যা কত? 60, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন, তো সুপ্রিয় শিক্ষার্থী বলছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্রের সংখ্যা 1:4, মানে 4 জনে একজন অনুপস্থিত। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরা বের করো। মানে তাহলে শতকরায় মোট ছাত্র সংখ্যা, যদি মোট ছাত্র সংখ্যা 400 হয়, 400 এর মধ্যে শতকরা কতজন গ্যাপে আছে? যদি মোট ছাত্র সংখ্যা 100 হয় তাহলে 100 এর মধ্যে কতজন অনুপস্থিত আছে এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা যে কাজটা করব, এটারে প্রথমে আমরা ভাঙবো। তো লিখবো, মনে করি অনুপস্থিত ছাত্রের সংখ্যা ইজ ইকুয়াল 1।
তাহলে 1x 1x আমরা লিখতে পারি x লিখতে পারি 1x আমরা কি লিখতে পারি 1 দিয়ে x গুণ করলে বা x এবং উপস্থিত ছাত্রের সংখ্যা ইজ ইকুয়াল 4x আমি x ধরে নিচ্ছি রাশি ভাঙিয়ে দিচ্ছি এখন আমার কাজ কি এখন কাজ হলো আমাদের বলছে না মোট ছাত্র সংখ্যা তাহলে অনুপস্থিত এই যে x এর মান যত বাড়াবো 1 এর সাথে গুণ করলে অনুপস্থিত ছাত্র সংখ্যা x এর মান যত বাড়াবো x এর মান 4 এর সাথে গুণ করলে মোট ছাত্র সংখ্যা এই দুইটা যোগফল কি মোট ছাত্র সংখ্যা না তাহলে আমরা লিখি সুতরাং মোট ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা ইজ ইকুয়াল x প্লাস 4x মোট ছাত্র সংখ্যা ইজ ইকুয়াল কি x প্লাস 4x মানে এই x আর এই 4x যোগ করে দিলে মোট ছাত্র সংখ্যা তাহলে কি আসছে আমার 5x মোট ছাত্র সংখ্যা কত 5x আচ্ছা এখন আমাদের বলছে যে অনুপস্থিত ও উপস্থিত ছাত্রের অনুপাতে 1 অনুপাত 4 হলে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা শতকরায় প্রকাশ করো তো এটার জন্য যদি আপনারা করতে চান তাহলে লিখবেন সুতরাং অনুপস্থিত ছাত্রের সংখ্যা মোট ছাত্র সংখ্যার শতকরা লিখে আপনারা কি করবেন ফার্স্টে অনুপস্থিত ছাত্র সংখ্যা লিখবেন উপরে অনুপস্থিত ছাত্র সংখ্যা ইন্টু 100 শতকরা না ইন্টু 100 নিচে লিখবেন মোট ছাত্র সংখ্যা যদি আপনারা এটা বলতে হয় যে উপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা রূপান্তর এরকম যদি বলতো তাহলে আমি উপরে লিখতাম উপস্থিত ছাত্র সংখ্যা নিচে মোট ছাত্র সংখ্যা শতকরা মানে কি 100 এখন মানটি বসাই দিন মোট ছাত্র সংখ্যা কত 5x অনুপস্থিত ছাত্র সংখ্যা কত এই যে x ইন্টু কত ইন্টু 100 যে 5x বাই x ইন্টু 100 ঠিক আছে ইন্টু 100 এখন দেখেন আমি যদি 100 দিয়ে x রে গুণ করে দিই তাহলে কি থাকে এদিকে দেখেন x রে 1 দিয়ে গুণ করে দিলে 100 x নিচে থেকে 5x x x এ কাটা 5 দিয়ে 100 এ কাটলে কত 20 সমান সমান কত 20% শতকরা 20% অনুপস্থিত মানে কি 100 জনের মধ্যে 80 জন উপস্থিত আর 20 জন কি অনুপস্থিত সো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে অনেকটা লেট হয়ে গেছে ক্লাসগুলো আপনার ইন্টারমিডিয়েট ক্লাস করছি তো আর যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হবেন তাদের জন্য আবার আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলটা হলো আপনারা যে শামীম আইসিটি ল্যাব বিডি শামীম আইসিটি ল্যাব বিডি ওই চ্যানেলটাতে আপনারা আগামী বছর যারা ইন্টারমিডিয়েটে উঠতে হবেন তারা আইসিটিটা একদম মজার ভাবে শিখতে পারবে আপনারা ওই চ্যানেলটা একটু ঘুরে আসেন দেখেন ওইটার মধ্যে আইসিটি ক্লাসগুলো দেওয়া আছে তো আজকে এই পর্যন্ত রইলো আবার আপনাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ